This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গ্রেফতারির আগেই শাহজাহানের ফোন সরিয়ে দেওয়া হয়েছে। এক পুলিশ আধিকারিক পুলিশের শীর্ষ কর্তাদের হাতে শাহজাহানের ফোন তুলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শাহজাহানের সেই ফোন কোথায় আছে তা দেখার জন্য সিবিআই এর কাছে আবেদন করেছেন বিরোধী দলনেতা। শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী, সভাতে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই অভিজিৎ গাঙ্গুলিও। মেগা সমাবেশ, আর আজকে সেই মেগা সমাবেশ থেকেই রাজনৈতিক অভিষেক হতে চলেছে সদ্য প্রাক্তন বিচারপতি। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গাঙ্গুলি আজ প্রথমবার কার্যত বিজেপির সভায় অভিষেক হচ্ছে। অভিজিৎ বাবু কি বলবেন? হ্যাঁ, বিজেপির সভায় প্রথম আসছি, আজকে ভালো লাগছে। প্রচুর মানুষ আসছেন, হেঁটে গাড়িতে দেখতে পেয়েছি। রিয়াকশন ইজ নাইস বিকজ এ লার্জ নাম্বার অফ পিপল আর কামিং। মোদি সাহেব ইজ অলসো কামিং। লেটস সি। পরে খবরে আসি। লোকসভা ভোটের আগে তৃণমূলের আগামীকালের ব্রিগেড নিয়ে কৌতূহলের শেষ নেই। কৌতূহলের কেন্দ্রে রয়েছে র্যাম্প। বক্তৃতা করতে করতে সেই র্যাম্প ধরেই হেঁটে কর্মী সমর্থকদের কাছে পৌঁছে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই চমকপ্রদ র্যাম্প নিয়ে তৃণমূলের অন্দরেই চর্চা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অংশে সভা করা হচ্ছে এবং তাকে বেশ কতগুলো ব্লকে ভাগ করা হয়েছে। মঞ্চ এবং ডি জোন বাদ দিয়ে প্রায় 40 থেকে 50টির কাছাকাছি ব্লকে ভাগ করা হয়েছে মাঠকে, যেখানে কর্মী সমর্থকেরা থাকবেন। রবিবার তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। কেন্দ্রের তরফে যে সমস্ত প্রকল্পের টাকা রাজ্য পাচ্ছে না তার বিরুদ্ধেই গর্জে উঠবেন তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরাও। আর এবার এই তৃণমূলের জনগর্জন সভায় বিশেষ চমক। কি সেই চমক? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে একটা বিশেষ র্যাম্প। এই মুহূর্তে যে র্যাম্পের উপর আমি রয়েছি সেই র্যাম্প একদম মূল মঞ্চ থেকে যেমন সোজাসুজি চলে গিয়েছে এবং সেই সোজাসুজি যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরে একটি র্যাম্পের অংশ বাঁ দিকে, একটি র্যাম্পের অংশ ডান দিকে গিয়েছে। অর্থাৎ যে সমস্ত কর্মী সমর্থকেরা আসবেন এই ব্রিগেড প্যারেড ময়দানে, এই তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায়, তারা যাতে সামনে থেকে নেতা নেত্রীদেরকে একবার দেখতে পারেন, সচক্ষে দেখতে পারেন এবং তাদের কথা শুনতে পারেন, সেই কারণেই কিন্তু এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে রবিবারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের যে জনগর্জন সভা, সেই জনগর্জন সভার প্রস্তুতি যেমন একদিকে তঙ্গে, ঠিক তারই পাশাপাশি এই সভায় থাকছে বিশেষ চমকও। ক্যামেরায় বিনোদের সাথে অরিত্র, TV9 বাংলা, কলকাতা। আর কালকের ওই ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভাতে আসার জন্য ইতিমধ্যেই দূরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে শহরে আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ব্রিগেড ভরাতে তৃণমূলের মেনু ডিম ভাত। গীতাঞ্জলি স্টেডিয়াম, ইকো পার্ক, শহরের দুই প্রান্তে কর্মীদের থাকার ব্যবস্থা ইতিমধ্যে তৃণমূল নেতৃত্ব করেছেন। ব্রিগেডের আগের দিন সেখানে মেনু ডিমের ঝোল ভাত। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা। আর সেই সভার জন্য বিভিন্ন জেলা থেকে মানুষ আসতে শুরু করেছে। আমরা এখন রয়েছি উত্তীর্ণ স্টেডিয়ামে। সেই উত্তীর্ণতে বাঁকুড়া, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলা থেকে বহু তৃণমূল কর্মী সমর্থক আসছেন। তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাম্পে অনেকেই অলরেডি চলে এসেছে কালকে রাত থেকে। তাদের এখানে থাকার বন্দোবস্তের সঙ্গে আমরা খাওয়া দাওয়ারও ব্যবস্থা রেখেছি। আজকে তাই আমাদের মেনুতে রয়েছে, সকালে আমরা লুচি তরকারি যেটা দিয়েছি, আর এখন দুপুরে মধ্যাহ্নভোজে যেটা আমরা রেখেছি ভাত, ডাল, আলুর দম আর ডিম। খাবার দাবার ঠিক আছে সবকিছু? হ্যাঁ, খাবার দাবার ঠিকই আছে। কালকে আপনারা সকাল থেকে কি ওখানে থাকবেন? সকাল থেকে ওখানে থাকবো। খাবার দাবারের অবস্থা, খাবার দাবার কিরকম? ঠিক আছে। প্রায় 10 থেকে 12,000 লোকের ব্যবস্থা রাখা হয়েছে এই উত্তীর্ণ স্টেডিয়ামে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। ব্রিগেড সমাবেশে যোগ দিতে দূর দূরান্ত থেকে শহরে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। হাওড়ার বাঁধাঘাটে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে দলের তরফে। ছবি দেখুন, আপনাদের সামনে আমরা 6 প্রিন্টের মাধ্যমে তুলে ধরছি। দূর দূরান্ত থেকে যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা আগামীকালের সমাবেশে যোগ দেবেন বলে গতকাল রাত থেকেই আসতে শুরু করেছেন। গীতাঞ্জলি স্টেডিয়াম, হাওড়ার বাঁধাঘাট, উত্তীর্ণ ইকো পার্ক এবং সভামঞ্চ, এই প্রত্যেকটি জায়গার ছবি তুলে ধরছি আমরা। আগামীকাল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। কলকাতায় এই ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে দূর দূরান্ত জেলা থেকে কর্মী সমর্থকরা ইতিমধ্যে ট্রেনে করে হাওড়া স্টেশনে এসে উপস্থিত হতে চলেছে এবং তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধাঘাটের শ্রী সামবাটিকায়। এবং এখানেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের জন্য ভাত এবং ডিমের ঝোলের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রত্যেকবার ব্রিগেড, দুবার ব্রিগেড এবং
অনেক ছোটোবেলা থেকে আমরা 21শে জুলাই করে এসেছি। 21শে জুলাই ধর্মতলা শহীদদের স্মরণে যেটা সভা হয়, প্রত্যেকবারই মানুষ লাখো লাখো মানুষ এখানে আসে। তা আমাদের কিছু আমরা শেয়ার করে তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা করি। আমরা প্রায় বীরভূম একদম পুরো বীরভূম জেলা আমাদের এখানে আসবে প্রায় 24,000 মানুষ। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। ব্রিগেডে না গেলে হারাতে হবে পদ, হুঁশিয়ারি দিয়েছেন মানস ভূঁইয়া। আগামীকাল ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, আর ব্রিগেড সমাবেশ সফল করতে জেলায় জেলায় জোর প্রচারও শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে সবংয়ে এই জনগর্জন সভার প্রচারে গিয়েই রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রীর গলায় শোনা গেল হুমকির সুর। দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বললেন, যে নেতা নেত্রী ব্রিগেডে যাবেন না 11 তারিখ তারা পদ হারাবেন। নেতৃবৃন্দকে সাবধান করছি, যে নেতা বা নেত্রী ব্রিগেডে যাবেন না 11 তারিখ তারা পদ হারাবেন। কোন লোকের পদ থাকবে না। এই মঞ্চে যতগুলো নেতা আছে, একটা নেতারও পদ থাকবে না যদি কর্মীদের সঙ্গে ব্রিগেড না যায়। একটা নেতারও পদ থাকবে না, সবাইকে যেতে হবে। সজল ঘোষ তিনি এ নিয়ে কি বললেন শুনুন। আসলে মানস বাবুর পদ যাবে, মানস বাবুকে বলে দিয়েছে লোক আনতে হবে। হ্যাঁ, তাহলে মানস বাবুর শুধু পদ যাবে না, আবার মার্ডার কেসটাও উঠতে পারে। ওনাকে তো মার্ডার কেসে ফাঁসিয়ে ওনাকে তো দলে নেওয়া হয়েছিল। হ্যাঁ, তো আবার মার্ডার কেসটা উঠতে পারে, ওনার মন্ত্রিত্ব যেতে পারে, হ্যাঁ, ওনার সাংগঠনিক পদ যেতে পারে, পরের বার নির্বাচনে টিকিট না পেতে পারে। আর কত চাটবে পা। মানস ভূঁইয়াকে আমি সেই ছোট বয়স থেকে চিনি, কিন্তু মানুষগুলোর এই যে বিকৃতি, এটা না সত্যিই ভাবতে পারি না। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও পুরোদমে বিজেপি প্রচারে নেমে পড়েছে। মেদিনীপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সাত সকালে খড়গপুর শহরে 34 নম্বর ওয়ার্ডে গিয়ে দেওয়াল লিখনে হাত লাগালেন। দলের কর্মী সমর্থকরাও ছিলেন তার সঙ্গে। ইস বার 400 পার, এই স্লোগান সামনে রেখেই দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন সাংসদ দিলীপ ঘোষ। আর আমি যেখানে যাই সেখানে কর্মীদের ইচ্ছা থাকে আমিও একটু দেওয়াল লিখন করি, যাতে তারা উৎসাহিত হন। তো আমরা এটা সারা বছর করি, প্রতিদিন চা চক্র, বক্তব্য রাখা। এখন গত 15 দিন ধরে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলা এবং সারা দেশেতে। সব বুথে বুথে দেওয়াল লিখন হচ্ছে বিজেপির, তাতে আমরা সবাই অংশগ্রহণ করছি। লোকসভার দিনক্ষণ ঘোষণা না হলেও পুরো দমে মাঠে নেমে পড়েছে বিজেপি। এদিন সকালবেলায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের 34 নম্বর ওয়ার্ডের এলাকাতেই দেওয়াল লিখন শুরু করেছে সাংসদ দিলীপ ঘোষ। সাংসদ দিলীপ ঘোষ নিজেই সেই দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন। এইবার 400 পার, আরও একবার মোদী সরকার, মূলত এই স্লোগানকে সামনে রেখেই খড়গপুর সহ জেলার বিভিন্ন প্রান্তেই দেওয়াল লিখনের কাজ চলছে পুরো দমে। বিজেপি কর্মী সমর্থকরাও এই দেওয়াল লিখনে অংশ নিচ্ছেন বিভিন্নভাবেই। আর সেভাবেই কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এই বিজেপির প্রচার পুরো দমে শুরু করে দিয়েছে বিজেপি। সাংসদ জানিয়েছেন যে এইবার পশ্চিম মেদিনীপুর জেলার 2টি আসনেই তারা জয়লাভ করবে এবং সেই নিয়ে আশাবাদী কিন্তু তারা। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন ধরে নিয়েই তার নামে দেওয়াল লিখন শুরু। ডায়মন্ড হারবারের তৃণমূল নেতারা এক প্রকার নিশ্চিত অভিষেককেই প্রার্থী করা হবে। অভিষেকের ভোট প্রচারে কোনো খামতি রাখতে নারাজ তৃণমূলের নেতাকর্মীরা। ডায়মন্ড হারবারের সরিষাতে বিধায়ক পান্নালাল হালদার ও দলের পর্যবেক্ষক শামীম আহমেদের উপস্থিতিতে তৃণমূলের কর্মীরা অভিষেকের নামে দেওয়াল লিখন করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ঘিরে বিক্ষোভ। বহরমপুরে বিক্ষোভ টেট প্রার্থীদের। বহরমপুরের সরকারি প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আসেন গৌতম পাল, সেখানে ছিলেন ব্রাত্য বসুও। ব্রাত্য বসু বেরিয়ে যাওয়ার পরে মঞ্চে উঠে পড়েন পরীক্ষার্থীরা, আর তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে ঘিরে বিক্ষোভ। এখন যা মার্চ হচ্ছে একাডেমিক্স স্যার আমরা এই প্যানেলের অন্তর্ভুক্ত এম প্যানেল ক্যান্ডিডেট আমাদের 2022
23-এর টেট পাস প্রার্থী। আমাদের কাছে একটাই রিকোয়েস্ট ছিল শিক্ষামন্ত্রী এবং পালবাবু সভাপতি সাহেবের কাছে একটাই রিকোয়েস্ট ছিল যে ভোটের আগে আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশনটা না হলে পরে আবার 2023-এর যে টেট পাস প্রার্থীরা আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে। আগে 14-17 সমস্ত ক্যান্ডিডেট আছে, আমরা আছি, আবার 23-এর ওরা জয়েন করে গেলে আমাদের কম্পিটিশন অনেক বেড়ে যাবে। ডায়মন্ড হারবারের সরকারি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতে সেক্সটর্শনের অভিযোগে আগে গ্রেফতার করা হয়েছে পানশালার মালিক এবং তার বান্ধবীকে। আর এবারে কলকাতা পুলিশের এক কনস্টেবল বাকি বিল্লা বোরাহানি তাকে গ্রেফতার করলো পুলিশ। কিন্তু চিকিৎসকের পরিবারের অভিযোগ সেক্সটর্শনের জেরে মৃত্যুর ঘটনাতে যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাতে এক মহিলা সাব ইন্সপেক্টরের নামও রয়েছে। পরিবারের প্রশ্ন, তদন্তের বাইরে রাখা হচ্ছে অভিযুক্ত মহিলা সাব ইন্সপেক্টরকে। কি আড়াল করতে তদন্তে ঢিলেঢালা মনোভাব পুলিশের? মহিলা পুলিশ অফিসারের মাথায় কোন প্রভাবশালীর হাত? মহিলা পুলিশ অফিসারও কি সেক্সটর্শনের সঙ্গে র্যাকেটেই যুক্ত? প্রশ্ন মৃত চিকিৎসকের পরিবারের সদস্যদের। এরপরে বাঁশজড়ি খবর দিয়ে, বাঁশজড়িতে বৃদ্ধর গলাকাটা দেহ উদ্ধার হয়েছে সোনালী পার্ক এলাকাতে। একাই থাকতেন পেশায় রাজমিস্ত্রি রামকৃষ্ণ নন্দী, পাশেই থাকতেন তার ছেলে। জমি সংক্রান্ত বিষয়ে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। 5ই জানুয়ারি ইডির ওপর যে হামলা হয়েছিল সেই হামলার বয়ান দেওয়ার জন্য নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে আরও 2 ইডি আধিকারিক। এদিনই তাদেরকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। দুজনের বয়ান রেকর্ড করা হবে বলে সিবিআই সূত্রে খবর। এবং ওদিন ইডির যেসব অফিসারেরা শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেছিলেন সেই দলে ছিলেন এই 2 অফিসার।